বাংলাদেশের একটা ছোট্ট পাল্টা জবাবেই ভারতের বাণিজ্যিক বাজার ধূলিসাৎ হয়ে গেল। যে ভারত এতদিন ধরে বাংলাদেশকে নিজের হাতের পুতুল মনে করত, সেই ভারত আজ চরম লজ্জায় মুখ লুকাতে বাধ্য হচ্ছে। কাউন্টার অ্যাটাকের এমন ঝটকা দিল বাংলাদেশ যে মোদী সরকারের সকল হিসাব নিকাশ এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। বাংলাদেশের আর মাথা নোয়ানোর দিন শেষ। শুরুটা হয়েছিল ভারতের হঠাৎ ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্ত দিয়ে। এই সিদ্ধান্ত এতটাই অদ্ভুত ছিল যে আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকরাও অবাক হয়ে যান। দিল্লির অজুহাত ছিল ভারতের বন্দরে নাকি অতিরিক্ত চাপ, অথচ বাস্তবতা বলছে বাংলাদেশের পণ্যের পরিমাণ এতটাই কম ছিল যে তা ভারতের অবকাঠামোয় কোনো অতিরিক্ত চাপ ফেলতেই পারত না। আসলে এই সিদ্ধান্ত ছিল ভারতের পুরনো ঔপনিবেশিক মানসিকতারই আরেকটি প্রকাশ, বাংলাদেশকে চাপ দিয়ে নিজেদের কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা। তবে তারা হিসাবে ভুল করেছিল, কিন্তু বাংলাদেশ এই অপমানের জবাব দিল ঠান্ডা মাথায়, কোনো নাটকীয়তা ছাড়াই। সরাসরি কৌশলগত আঘাত হানা হলো ভারতের বাণিজ্যিক শিরায়। ভারত থেকে আমদানি করা গুরুত্বপূর্ণ পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো, বিশেষ করে সুতা, যেখানে ভারতের সবচেয়ে বড় আয় হচ্ছিল বাংলাদেশের পোশাক শিল্পের মাধ্যমে। মোদির চাওয়া ছিল বাংলাদেশকে ধাক্কা দেওয়া, কিন্তু বাস্তবে মোদি নিজের বাজারে মুখ থুবড়ে পড়ল। বাংলাদেশের এই পদক্ষেপ ভারতের জন্য ছিল যেন এক নিখুঁত স্ট্রাইক, যেখানে কেবল ভারতের অর্থনীতি আর তাদের অহংকারকেও থেতলে দেওয়া হলো। ভারত ভেবেছিল বাংলাদেশ নিশ্চুপ থাকবে, ঝুঁকবে, অনুনয় করবে, কিন্তু বাস্তবে বাংলাদেশ যা করলো তা ছিল একেবারে নতুন ধারার প্রতিরোধ। বাংলাদেশ বোঝালো প্রতিশোধ হতে পারে নিঃশব্দ, কিন্তু তা যখন নামে তা সর্বনাশ করে দেয়। ভারতের একচেটিয়া বাজার ধ্বংস হতে শুরু করলো বাংলাদেশের ছোট্ট অথচ কার্যকর নিষেধাজ্ঞায়। পশ্চিমবঙ্গ, দিল্লি, চেন্নাইয়ের হাসপাতাল, হোটেল, ট্যুরিজম সেক্টর একের পর এক মুখ থুবড়ে পড়তে লাগলো। বাংলাদেশের রোগী, বাংলাদেশের পর্যটক আর বাংলাদেশের বাজারের ওপর নির্ভরশীল ভারতীয় অর্থনীতি চোখের সামনে ধ্বংস হতে শুরু করলো। কলকাতার ব্যবসায়ীরা আজ প্রকাশ্যে মোদী সরকারের কূটনীতির ব্যর্থতার জন্য ক্ষোভ উগরে দিচ্ছে। যাদের মধ্যে কখনো মোদী ভক্তির চূড়া ছিল, আজ তারাই বলছে মোদী সরকার নাকানি চুবানি খাচ্ছে বাংলাদেশের কাছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের এই স্ট্র্যাটেজিক মুভ ছিল অত্যন্ত পরিকল্পিত ও নির্ভুল। যখন ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছিল, তখন অনেকে ভেবেছিল বাংলাদেশ চাপে পড়ে যাবে, কিন্তু বাংলাদেশ উত্তর দিল আরও বড় আঘাতে। এতটা পরিকল্পিত যে ভারত কিছু বোঝার আগেই নাকাল হয়ে গেল। এই কৌশলের মূল বৈশিষ্ট্যই ছিল শত্রুকে কথা বলার সুযোগ না দিয়ে সরাসরি চরম ক্ষতিতে ফেলে দেওয়া। কোনো আলাপ, কোনো সমঝোতা, কোনো অনুনয় নয়, সরাসরি কার্যকর পদক্ষেপ। এখন ভারতীয় অর্থনীতিতে যে আঘাত লেগেছে তা অস্বীকার করার কোনো জায়গা নেই। পশ্চিমবঙ্গের ছোট ব্যবসা, হাসপাতাল, হোটেল ইন্ডাস্ট্রি এমনিতেই বাংলাদেশের পর্যটন আর রোগী বহরের ওপর নির্ভরশীল ছিল। আজ সেই উৎস বন্ধ হয়ে গেছে। দিল্লির নামি দামি হাসপাতালগুলো রোগীর সংকটে খালি হয়ে আছে। চেন্নাইয়ের মেডিকেল সেক্টর মরিয়া হয়ে বাংলাদেশিদের ফেরানোর জন্য নানান অফার দিচ্ছে, কিন্তু বাংলাদেশের জনগণ এখন বুঝে গেছে সম্মান যেখানে নেই সেখানে টাকা খরচ করা বৃথা। এদিকে শুধু নিষেধাজ্ঞায় থেমে থাকেনি বাংলাদেশ, বৈশ্বিক মঞ্চেও নতুন করে নিজের কৌশল সাজাতে শুরু করেছে। RCEP জোটে যোগদানের আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ একটা পরিষ্কার বার্তা দিয়েছে। বাংলাদেশ এখন আঞ্চলিক নির্ভরতা কমিয়ে বৈশ্বিক শক্তিগুলোর সাথে নিজের কাঁধ মেলাতে চায়। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর সাথে যুক্ত হয়ে বাংলাদেশ এখন আরও বড় অর্থনৈতিক মঞ্চে ঢুকতে চাচ্ছে। আর এই উদ্যোগের নীরব সমর্থক হচ্ছে চীন, যারা ভারতের একচেটিয়া আধিপত্য ভাঙতে নিজেরাই উৎসাহী। বাংলাদেশের এই পদক্ষেপ গোটা ভারতের জন্য এক সতর্কবার্তা। যদি তারা এখনো বাংলাদেশকে ছোট করে দেখে, তাহলে তাদের জন্য সামনে অপেক্ষা করছে আরও বড় ধ্বংস। বাংলাদেশের পাল্টা কৌশল ছিল এতটাই নিখুঁত, এতটাই জ্বালাময়ী যে ভারতের ভিতর থেকে এখন নিজস্ব বিশ্লেষকরাও সরাসরি বলছে বাংলাদেশের এই কড়া জবাব ভারতের অভ্যন্তরীণ অর্থনীতিতে ভূমিকম্প ঘটিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের ব্যবসা বাণিজ্য যেখানে একসময় বাংলাদেশের পর্যটক আর রোগীদের ওপর নির্ভর করত, সেই জায়গাগুলো এখন নীরব, ফাঁকা আর বিপর্যস্ত। কলকাতার 5 তারকা হোটেল থেকে শুরু করে ছোট ছোট রেস্তোরাঁগুলো পর্যন্ত এখন ক্রেতার অভাবে হাহাকার করছে। দিল্লির নামি দামি হাসপাতালগুলো যেখানে আগে বাংলাদেশের রোগীদের জন্য সিরিয়াল পেত না, সেখানে এখন রোগী খুঁজে পেতেই হিমশিম খাচ্ছে। আর এই পতনের মূল কারিগর বাংলাদেশের সেই সূক্ষ্ম এবং কঠোর সিদ্ধান্ত, ভারতের পণ্যের উপর নিষেধাজ্ঞা আর নিজের বাজারকে নিজেই রক্ষা করা। এই সংকটের আরেকটি বড় দিক হল বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ।
সাধারণ জনগণ থেকে শুরু করে ব্যবসায়ী মহল সবাই বুঝে গেছে ভারতের সঙ্গে অতিরিক্ত নির্ভরতা মানেই ভবিষ্যতে বিপদ। আজ তাই বাংলাদেশের রাস্তাঘাট, শপিং মল, শিল্প কারখানায় ভারতের পণ্য বর্জনের স্পষ্ট স্লোগান শোনা যাচ্ছে। এই মনস্তাত্ত্বিক পরিবর্তন ভারতের জন্য ভয়ঙ্কর বিপদের বার্তা। কারণ যখন কোনো দেশের জনগণই অন্য দেশের পণ্য বর্জন করে, তখন কূটনীতিক সম্পর্কের কোনো আনুষ্ঠানিক বৈঠক দিয়েও সেই ক্ষতি পোষানো যায় না। ভারতের ভুল ধারণা ছিল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে চাপ সৃষ্টি করলে ঢাকা সরকার নরম হয়ে যাবে। তারা ভেবেছিল ভিসা বন্ধ করে বাংলাদেশকে দুঃসময়ে ফেলবে, কিন্তু বাস্তবতা হলো উল্টো। বাংলাদেশের মানুষ এখন চিকিৎসার জন্য ভারতের পরিবর্তে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার মতো বিকল্প বাজারে ঝুঁকছে। ভারতের ভিসা না পেয়ে এখন দেশের ভেতরে স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নের দাবি বাড়ছে, যা ভারতের জন্য এক বিশাল আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়া। শুধু বাণিজ্য নয়, এই পাল্টা আঘাতে ভারতের আঞ্চলিক নেতৃত্বের দাবিও প্রশ্নের মুখে পড়েছে। ভারত এতদিন নিজেদের দক্ষিণ এশিয়ার নেতা হিসেবে দাবি করত, কিন্তু বাংলাদেশের এই দৃঢ় মনোভাব এখন দেখিয়ে দিয়েছে আঞ্চলিক নেতৃত্ব আর একতরফা চিৎকার দিয়ে হয় না। তার জন্য প্রয়োজন সম্মান, সহযোগিতা আর পারস্পরিক স্বীকৃতি। বাংলাদেশ প্রমাণ করেছে সমঝোতা না থাকলে কোনো দেশ আর বড় হতে পারে না। এক পেশে দাপট আর আগ্রাসন দিয়ে কেবল শত্রু তৈরি হয়। বাংলাদেশের এই কৌশল ভারতকেও এখন বাধ্য করেছে নতুন করে নিজেদের কূটনীতি সাজাতে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্ত শুধু বাংলাদেশের জন্য ক্ষতিকর হয়নি, নিজেদের উত্তর পূর্বাঞ্চল যেমন আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুরের ব্যবসার উপরও ভয়ঙ্কর প্রভাব ফেলেছে। কারণ বাংলাদেশের উপর দিয়ে সহজ সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় এই রাজ্যগুলোর পণ্য পরিবহন খরচ বেড়ে গেছে কয়েক গুণ। এর ফলে স্থানীয় বাজারে পণ্যের দাম বেড়েছে, জীবনযাত্রার ব্যয় বেড়েছে, মানুষ ক্ষুব্ধ হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকার এখন দুই দিক থেকেই চাপের মুখে। বাংলাদেশের সাথে কূটনৈতিক টানাপোড়েন আর নিজের দেশের ভেতরেই অশান্তি। এই বাস্তবতায় বাংলাদেশের দ্বিতীয় স্ট্র্যাটেজি হলো আন্তর্জাতিক মঞ্চে আরও শক্তভাবে নিজের অবস্থান প্রতিষ্ঠা করা। তাই RCEP বা রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ জোটে যোগদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি হলো বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক চুক্তি, যেখানে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বিশ্বের 15টি বড় শক্তিশালী অর্থনৈতিক দেশ রয়েছে। এই জোট বিশ্বের মোট জিডিপির প্রায় 30% নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের এই উদ্যোগ ভারতের জন্য সরাসরি একটা বড় চ্যালেঞ্জ, কারণ RCEP-তে যোগ দিলে বাংলাদেশের জন্য নতুন বাজার খুলে যাবে আর ভারত থেকে নির্ভরশীলতা পুরোপুরি কাটিয়ে উঠবে। চীনের ছায়া থাকলেও বাংলাদেশ থাকবে একটি বৃহৎ বৈশ্বিক নেটওয়ার্কের অংশ হিসেবে, যেখানে ভারতের কোনো প্রভাব চলবে না। চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দেশের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের কূটনীতি ও বাণিজ্যিক গুরুত্ব অনেক গুণ বাড়বে। এটাই মোদী সরকারের জন্য আরেকটি ভয়ানক মাথা ব্যথা। চীনের নীরব সমর্থনও বাংলাদেশের পক্ষে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্য বদলে যাচ্ছে। আগে যেখানে ভারত একক নেতৃত্বে ছিল, সেখানে এখন বাংলাদেশ, চীন নতুন অর্থনৈতিক মিত্রদের একটি নতুন বলয় তৈরি হচ্ছে। বাংলাদেশের জন্য এটি একটি ভবিষ্যৎ বিনিয়োগ, যেখানে আজকের ছোট ছোট সিদ্ধান্ত আগামী দশকে বাংলাদেশের জন্য বহুগুণ ফল বয়ে আনবে। ভারত যখন ভেবেছিল বাংলাদেশ নরম কথা বলবে, হাত পাতবে, মাথা নত করবে, ঠিক তখনই বাংলাদেশ যেন বজ্রের মতো আঘাত করল। মোদির সমস্ত রাজকীয় অহংকার, দক্ষিণ এশিয়ার একচেটিয়া নেতৃত্বের স্বপ্ন আর বাংলাদেশের ওপর দাদাগিরির যে পরিকল্পনা ছিল, সবকিছু আজ পায়ের নিচে গুঁড়িয়ে যাচ্ছে। কারণ আজকের বাংলাদেশ কারো অনুগ্রহে বাঁচে না। আজকের বাংলাদেশ জানে কিভাবে নিজের অধিকার ছিনিয়ে আনতে হয়, কিভাবে প্রতিপক্ষের চোখে চোখ রেখে দাঁড়াতে হয়। আর এই ইতিহাস নতুন করে লিখে দিল এক ছোট্ট অথচ অপ্রতিরোধ্য কাউন্টার অ্যাটাক দিয়ে। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার সিদ্ধান্ত ছিল এক মারাত্মক কূটনৈতিক ভুল। তারা ভেবেছিল বাংলাদেশ ভেঙে পড়বে, অথচ বাস্তবতা হলো বাংলাদেশ সেই সুযোগকেই শক্তিতে পরিণত করল। ভারতের বিরুদ্ধে সরাসরি কোনো বিবৃতি না দিয়ে বাংলাদেশ এমন এক নিষেধাজ্ঞা আরোপ করল, যাতে ভারতের কোটি কোটি ডলারের বাজার এক রাতেই মুখ থুবড়ে পড়ল। পশ্চিমবঙ্গের ব্যবসায়ী মহল, ভারতের হাসপাতাল খাত, পর্যটন শিল্প সবাই আজ বাংলাদেশ হারানোর মূল্য বুঝতে শুরু করেছে। মোদী সরকারের দম্ভের মাসুল এখন দিতে হচ্ছে তাদের নিজেদের জনগণকে। বাংলাদেশের সুতা খাতে স্বনির্ভরতা বাড়ানোর সঙ্গে সঙ্গে ভারতের সুতা রপ্তানিতে মারাত্মক ধস নামিয়েছে। এখন ভারতীয় কারখানাগুলো উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হচ্ছে। এদিকে বাংলাদেশের সরকার স্বল্প সময়ে বিকল্প রপ্তানি পথ তৈরি করতে এগিয়ে যাচ্ছে।
সিলেট, চট্টগ্রাম, মংলা বন্দরের মাধ্যমে সরাসরি মালামাল রপ্তানির ব্যবস্থা জোরদার হচ্ছে। আর ভারতকে বাইপাস করে সরাসরি দক্ষিণ পূর্ব এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে নতুন বাজার খোঁজা হচ্ছে। বাংলাদেশের এই আত্মবিশ্বাস ভারতকেও ভাবিয়ে তুলেছে। এত কম সময়ে এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং তা কার্যকর করার দৃষ্টান্ত দক্ষিণ এশিয়ায় বিরল। একই সাথে বাংলাদেশের RCEP জোটে যুক্ত হওয়ার আগ্রহ ভারতের জন্য নতুন এক দুঃস্বপ্ন তৈরি করেছে। চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো শক্তিধর অর্থনৈতিক গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে বাংলাদেশের অবস্থান আজ আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর বাংলাদেশের এই অবস্থান আগামীতে আরও দৃঢ় হবে যখন RCEPর মাধ্যমে পণ্য ও বিনিয়োগ প্রবাহ বাড়বে। এই পরিস্থিতিতে ভারতকে এখন স্পষ্ট বুঝতে হচ্ছে বাংলাদেশকে অবজ্ঞা করার দিন শেষ। দক্ষিণ এশিয়ার যে কোনো কূটনীতিক ও অর্থনৈতিক সমীকরণে বাংলাদেশ এখন এক অবিচ্ছেদ্য শক্তি, আর এই শক্তি আর কোনোভাবেই অবহেলার জায়গা রাখা যাবে না। আরেকটি বড় বিষয় হলো বাংলাদেশের এই আঘাতে ভারতের উত্তর পূর্বাঞ্চলও সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। আসাম, মেঘালয়, ত্রিপুরার মতো রাজ্যগুলোর ব্যবসায়িক গতি থমকে গেছে, কারণ এতদিন বাংলাদেশের ভেতর দিয়ে সহজ ট্রান্সপোর্ট রুট ব্যবহার করত এই রাজ্যগুলো। এখন সেই রুট ঝুলে গেছে, ফলে খরচ বেড়েছে, সময় বেড়েছে, লাভ কমে গেছে। ভারতের কেন্দ্রীয় সরকার এখন নিজেদের ভেতরের রাজ্যগুলোর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। এই ভেতরের ক্ষোভ সামনে এলে দিল্লির মাথা ব্যথা আরও বাড়বে। ভবিষ্যতের জন্য বাংলাদেশের এই অবস্থান আগামী দশকের জন্য একটা শক্ত ভিত গড়ে তুলছে। আত্মনির্ভরশীলতা, বাণিজ্যের বৈচিত্র্য, আন্তর্জাতিক অংশীদারিত্ব বৃদ্ধি, এসবের মাধ্যমে বাংলাদেশ আগামীতে আরও শক্তিশালী অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে। ভারত তখন হয়তো স্মরণ করবে কখন, কোথায়, কিভাবে নিজেদের অহংকার আর অবহেলা তাদের সবচেয়ে বড় প্রতিবেশী শক্তিকে হাতছাড়া করে ফেলেছিল। বিশ্বের বড় বড় অর্থনৈতিক শক্তির সাথে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নতুন যাত্রা। আর যারা এখনো বাংলাদেশকে ছোট করে দেখার ভুল করে, তাদের জন্য অপেক্ষা করছে নির্মম বাস্তবতা। বাংলাদেশ এখন আর কারো ছায়ায় হাঁটে না, বাংলাদেশ এখন নিজেই নিজের আকাশ ছুঁয়ে ফেলছে।